পাকিস্তানের পরমাণু হুমকি সহ্য করবে না ভারত, মোদির কড়া হুঁশিয়ারি, নিরাপত্তার গ্যারান্টির জন্য পরমাণু অস্ত্র জবাব পাকিস্তানের। রাশিয়ার তেল কিনে বিপদে দিল্লি, যুক্তরাষ্ট্রের ক্রেতারা মুখ ফিরিয়ে নেয় দিশেহারা ভারতীয় ব্যবসায়ীরা। ট্রাম্প পুতিনের বৈঠকে রাশিয়া, যুক্তরাষ্ট্র নাকি ইউক্রেন, লাভ লোকসানের হিসেবে কার পাল্লা ভারী? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। পারমাণবিক হামলার হুমকি সহ্য করা হবে না বলে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাকিস্তানকে সন্ত্রাসবাদের মাস্টার মাইন্ড বলেও কটাক্ষ করেছেন মোদী। তিনি বলেন, পাকিস্তান এরপরও শত্রুতা জারি রাখলে কড়া জবাব দেওয়া হবে। এর প্রতিক্রিয়ায় পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, পাকিস্তান কাউকেই পারমাণবিক সক্ষমতা নিয়ে হুমকি দেয় না, এটি দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার ভিত্তি। চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। ব্রিটিশ শাসন থেকে 1947 সালের এই দিনে স্বাধীন হয় দেশটি। ঠিক এর আগের দিন অর্থাৎ 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। স্বাধীনতার পর থেকেই দেশ দুটোর বিরোধ, আর তা প্রায় প্রতি বছর স্বাধীনতা দিবসকে সামনে রেখে তুঙ্গে ওঠে। শুরু হয় হুমকি আর পাল্টা হুমকি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। পারমাণবিক হামলার হুমকি আর সহ্য করা হবে না বলে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে 2.25 ঘন্টা ভাষণ দেন তিনি। বলেন, পারমাণবিক হামলার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার দিন আর নেই। भारत माता की उनसे जुड़ी किसी भी अहितकारी नीति के आगे मोदी दीवार बन के खड़ा है। পাকিস্তানের সাথে সিন্ধু পানি বন্টন চুক্তির প্রসঙ্গ টেনে একে এক পেশে উল্লেখ করে মোদী বলেন, ভারতের জনগণের রক্ত ও পানি কখনো একদিকে বইবে না। ভারতের কৃষকরা পর্যাপ্ত পানি না পেলেও শত্রু দেশের কৃষিকাজে সিন্ধু পানি ব্যবহার হচ্ছে। সিন্ধু পানি চুক্তি ভারতের জনগণের ওপর অন্যায়। যে চুক্তিতে নিজ দেশের কৃষকদের ক্ষতি হচ্ছে তার দ্রুতই একটা ব্যবস্থা করা হবে বলে জনগণকে আশ্বাস দেন প্রধানমন্ত্রী মোদী। भारत अपने किसानों, अपने पशुपालकों, अपने मछुआरों के संबंध में कभी भी कोई समझौता नहीं स्वीकार करेगा। জাতীয় সুরক্ষাকে আরো মজবুত করতে মিশন সুদর্শন চক্রের ঘোষণা দিয়েছেন ভারত প্রধানমন্ত্রী। এ মিশনের আওতায় 2035 সালের মধ্যে সামরিক ক্ষেত্র, হাসপাতাল ও রেলের মতো দেশের সব গুরুত্বপূর্ণ সেক্টরকে একটি বিশেষ সুরক্ষা কবচের মধ্যে আনা হবে বলে জানান তিনি। सुदर्शन चक्र की एक ताकत थी, वो बहुत ही प्रिसाइज राष्ट्र की सुरक्षा, नागरिकों की सुरक्षा के लिए मैं बड़े प्रतिबद्धता के साथ इस कार्य को आगे बढ़ाने के लिए वचन देता हूं। এবারের ভাষণে পাকিস্তানকে হুমকির পাশাপাশি গুরুত্ব পেয়েছে ভারত সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ইস্যু। প্রধানমন্ত্রী মোদী বলেন, অনুপ্রবেশকারীরা ভারতের জনবিন্যাস বদলে দিচ্ছে। অনুপ্রবেশকারীদের জন্য ভারতের নতুন প্রজন্মের ভেতর বেকারত্ব বাড়ছে। তিনি আরো বলেন, ভারতের তরুণ প্রজন্মের ভাত কেড়ে নিচ্ছে আর সীমান্তবর্তী অঞ্চলের জমি দখল করছে অনুপ্রবেশকারীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বলেন, মোদী তার রাজনৈতিক অবস্থান রক্ষার জন্য পাকিস্তান বিরোধী বক্তব্যের আশ্রয় নিয়েছেন। পারমাণবিক সক্ষমতার কথা জানিয়ে তিনি বলেন, পাকিস্তান কাউকে হুমকি দেয় না। নিজেদের নিরাপত্তার জন্য পাকিস্তানের কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে বলেও নিশ্চিত করেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি ভারতের রপ্তানি খাতকে চরমভাবে আঘাত করেছে। সর্বোচ্চ 50% শুল্কের জেরে দিশেহারা রত্নগহনা, টেক্সটাইল এবং অটো পার্টস শিল্প। বাতিল হচ্ছে বিপুল পরিমাণ অর্ডার, ঝুঁকিতে লাখো শ্রমিকের জীবিকা। শিল্প নেতারা সতর্ক করে দিয়েছেন, এটি শুধু রপ্তানিই নয়, দিল্লি ওয়াশিংটন বাণিজ্য সম্পর্কেও গভীর ফাটল ধরাবে। রাশিয়ার তেল কেনা এবং মার্কিন বাজার রক্ষা, দুটি বিপরীতমুখী স্বার্থ সামলাতে পারবে কি মোদী সরকার? অর্থনীতিবিদরা বলছেন, দ্রুত সমাধান না হলে দেশের উৎপাদনশীলতা এবং প্রবৃদ্ধিতে পড়বে দীর্ঘমেয়াদী প্রভাব। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত।
ভারতের অর্থনীতিতে চলছে মহাবিপদের ঘনঘটা। ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে হিমশিম খাচ্ছে রপ্তানিমুখী নানা খাত। ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্কের কঠোর শাস্তির জেরে সবচেয়ে বড় আঘাত আসছে রত্ন ও গহনা শিল্পে। কারণ এই খাতে আমেরিকাই হচ্ছে ভারতের সবচেয়ে বড় বাজার। গত এক বছরে সেখানে রপ্তানি হয়েছে $10 বিলিয়ন মূল্যের ভারতীয় পণ্য। তুরস্ক, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশে মার্কিন করের হার অনেক কম। ফলে ভারতকে পেছনে ফেলে প্রতিযোগিতায় এগিয়ে যাবে এসব রাষ্ট্র। রত্নগহনা, টেক্সটাইল, ইস্পাত এবং অটো পার্টসের মতো লাভজনক সেক্টরে সম্ভাব্য ধস কিভাবে সামাল দেবে মোদি সরকার? ভারতের মোট রপ্তানির প্রায় 30% আয় আসে দেশটির জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট থেকে। খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের আশঙ্কা, শুল্কের ধাক্কায় একরকম অচল হয়ে যেতে পারে হাজারো ব্যবসা প্রতিষ্ঠান। ফলে ভয়াবহ হুমকির মুখে পড়বে লাখো শ্রমিকের জীবন ও জীবিকা। এখন সামলাতে হবে বাড়তি শুল্ক। এটা মূলত আমাদের উৎপাদন অংশকেই আঘাত করেছে। শুল্ক সমস্যার কারণে খরচ 50%-এর বেশি বেড়ে যাচ্ছে। তাই সবার আগে উচিত দাম কমানো। সাথে সাথে বেড়েছে কাঁচামালের দাম। ফলে গোটা শিল্প খাত টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে পড়েছে। ইদানিং ব্যবসা চালানো সত্যিই খুব কঠিন। অনেক খাতের মতো ভয়াবহ ক্ষতির শিকার হবে ভারতীয় টেক্সটাইল সেক্টর। দেশটির বড় বড় রপ্তানিকারক সংস্থাগুলো মার্কিন ক্রেতাদের কাছ থেকে আতঙ্কিত ফোন পাচ্ছে। 2024 সালে যুক্তরাষ্ট্রে $2 বিলিয়ন বেশি রপ্তানি করেছে এসব ভারতীয় প্রতিষ্ঠান। 2025 সালের প্রথমার্ধেই আমেরিকায় প্রায় $1 বিলিয়ন পণ্য পাঠিয়েছে ভারতীয় কোম্পানিগুলো। বিপদ থেকে রেহাই পাচ্ছে না অটো কম্পোনেন্টস বা গাড়ির যন্ত্রাংশ খাত। 2024 সালে যুক্তরাষ্ট্রে $6 বিলিয়ন বেশি পার্টস রপ্তানি করেছে ভারত। শুল্ক দ্বিগুণ হওয়ায় এখন বাতিল হচ্ছে মার্কিন ক্রেতাদের বিপুল পরিমাণ অর্ডার। ভারতীয় রপ্তানিকারকদের জন্য নিঃসন্দেহে এটা একটা কঠিন পরিস্থিতি। তারা ইতিমধ্যে অর্ডার প্রস্তুত করে ফেলেছে। অনেক ক্ষেত্রে কাঁচামাল কেনার জন্য তারা ঋণও নিয়েছে। অনেকে আবার কন্টেইনারে জায়গাও বুক করেছে। এমন পরিস্থিতিতে শিল্প খাত অবশ্যই সমস্যার মুখোমুখি হবে। তবে একই সাথে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি যেন কোনো সমাধানের পথ বের করা যায়। ভারতের উৎপাদন ও রপ্তানি খাতের শীর্ষ নেতারা সতর্ক করে বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি দেশীয় রপ্তানিতে ডেকে আনতে পারে চরম ক্ষতি। ভারতীয় শিল্পপতিদের আশঙ্কা, এটি শুধুমাত্র দ্বিপাক্ষিক রপ্তানি ধ্বংস করবে না, বরং দিল্লি ওয়াশিংটন বাণিজ্যিক সম্পর্কে ধরাবে গভীর ফাটল। রাশিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বজায় রাখা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রক্ষা করা, একই সাথে ভারতকে সামলাতে হবে দুই বিপরীতমুখী স্বার্থ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহু প্রত্যাশিত বৈঠক আজ। শান্তি প্রতিষ্ঠার ছলে কিয়েভের স্বার্থ ভুলুণ্ঠিত হবার আশঙ্কা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৈঠকটি হবে স্থানীয় সময় দুপুরে আর বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত 1:30। 2022 সালের পর পশ্চিমা কোনো দেশে প্রেসিডেন্ট পুতিনের প্রথম সফর এটি। এর মাধ্যমে 6 বছর পর মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প আর পুতিন। 2019 সালে জাপানের ওসাকায় শেষবার দেখা হয়েছিল তাদের, আর বৈঠক হয়েছিল 2018 সালে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে। মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলার ঘটনায় যুদ্ধ বন্ধে পুতিন বরাবরই অনীহা দেখিয়ে আসছেন। যদিও এবার ইতিবাচক ফলাফল না এলে মস্কো নিষেধাজ্ঞার ভারতে আর অতিরিক্ত শুল্ক আরোপের আগাম হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। আলাস্কার ফলাফলের ধারাবাহিকতায় পুতিন জেলেনস্কিকে সঙ্গে নিয়ে দ্বিতীয় দফা বৈঠকের বার্তা দিয়েছেন ট্রাম্প। বলেছেন, এক্ষেত্রে ভূখণ্ড ছাড় দিতে হবে ইউক্রেনকে। শান্তি প্রতিষ্ঠার এই বৈঠকে ডাক পাননি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। শান্তি প্রতিষ্ঠার শর্তে ভূখণ্ড নিয়ে রাশিয়া কোনো ছাড় পাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। একাধিক ইউরোপীয় নেতার সঙ্গে বৈঠক করে এই বিষয়টিকে ট্রাম্পকে বোঝানোর অনুরোধও জানিয়েছেন জেলেনস্কি। নরওয়ের মন্ত্রীকে ফোন করে সরাসরি নোবেল পুরস্কারের দাবি করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের ব্যবসা বিষয়ক দৈনিক ডাগেন্স নাইরিংসলিভের বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গকে ফোন করে নোবেল প্রসঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ইসরায়েল, পাকিস্তান ও কম্বোডিয়া সহ বেশ কয়েকটি দেশ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছেন। ট্রাম্প নিজেও একাধিকবার বলেছেন তিনি এই পুরস্কার পাওয়ার যোগ্য।
তবে এবার এক অদ্ভুত কাণ্ড ঘটালেন ট্রাম্প। নরওয়ের মন্ত্রীকে ফোন করে সরাসরি নোবেল পুরস্কারই দাবি করে বসলেন তিনি। নরওয়ের ব্যবসা বিষয়ক দৈনিক ডাগেন্স নাইরিংসলিভের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলেনবার্গ যখন অসলোর রাস্তায় হাঁটছিলেন তখন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করেন। তিনি নোবেল পুরস্কার দাবি করেন এবং শুল্ক নিয়েও আলোচনা করতে চান। ট্রাম্পের ফোন আলাপের সময় সেখানে ছিলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সহ হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তা। তবে হোয়াইট হাউস, নরওয়ের অর্থ মন্ত্রণালয় ও নরওয়েজিয়ান নোবেল কমিটি ট্রাম্পের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস টয়ের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তার সঙ্গে ট্রাম্পের ফোন আলাপের আগে বাণিজ্য শুল্ক এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করার জন্য মন্ত্রীর সঙ্গে ওই ফোন আলাপটি হয়েছিল। এটি প্রথমবার নয়। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাবেক মহাসচিব স্টলেনবার্গের সঙ্গে এর আগেও নোবেল প্রসঙ্গে কথা বলেছেন ট্রাম্প। তবে ট্রাম্প নোবেল পুরস্কার নিয়ে কি বলেছেন সে বিষয়ে জানতে চাইলে বিস্তারিত বলতে রাজি হননি স্টলেনবার্গ। নোবেল পুরস্কারের জন্য প্রতি বছর শত শত প্রার্থীকে মনোনীত করা হলেও বিজয়ীদের নির্বাচন করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। এই কমিটির 5 সদস্যকে নরওয়ের পার্লামেন্ট নিয়োগ দেয়। আগামী অক্টোবরে অসলোতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। গাজা যুদ্ধের প্রভাবে শুধু মানুষ নয়, পোষা প্রাণীও তীব্র খাদ্য সংকটে ভুগছে। বিড়াল, পাখি, অন্যান্য প্রাণীর জন্য খাবার প্রায় অদৃশ্য হয়ে গেছে বাজার থেকে। পোষা প্রাণীর মালিকরা বলছেন, ক্ষুধা এবং অপুষ্টিতে তাদের পরিবারের সদস্য বিড়ালগুলো শুকিয়ে কঙ্কালসার, রোগে আক্রান্ত হচ্ছে আর অনেকেই মারা যাচ্ছে। পোষা প্রাণীর দোকান মালিকরা জানাচ্ছেন, আন্তর্জাতিক ত্রাণে প্রাণীর খাবার না থাকায় গাজায় প্রাণীর খাদ্যের কোনো সরবরাহ নেই। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন শুধু মানুষেরই প্রাণ কেড়ে নিচ্ছে না, একই সাথে কেড়ে নিচ্ছে অসহায় প্রাণীদের বাঁচার সুযোগও। অবরুদ্ধ উপত্যকায় খাবারের অভাবে প্রিয় পোষা প্রাণীর চোখে এখন ক্ষুধার অসহায়ত্ব, শুকিয়ে কঙ্কালসার, রোগে আক্রান্ত শরীর। পরিবারের সদস্য প্রিয় বিড়ালদের বাঁচিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন অনেকে। গাজার বাসিন্দা রানিয়া মুরাদ। যুদ্ধ শুরুর পর থেকে তিনি হারিয়েছেন 5টি বিড়াল। সংঘাতের প্রথম দিকে দিনে 2 বার করে ক্যানজাত মটরশুঁটি ও বিনস খাওয়াতেন বিড়ালদের। সরবরাহ কমে আসার পর রানিয়া তার নিজের এবং আপন সন্তানের খাবারও তুলে দিচ্ছেন পোষা প্রাণীদের মুখে। ক্ষুধা আমার জীবনকে চরমভাবে আঘাত করেছে, যেমনটা গাজার অন্যান্য মানুষের ক্ষেত্রেও হয়েছে। এখানে আটা নেই, প্রোটিনের কোনো উৎস নেই, সবকিছুরই অভাবে আছি আমরা। কিন্তু আমরা যারা বিড়ালের যত্ন করি তাদের কষ্ট কিছুটা বেশি, কারণ সন্তান বা পরিবার ছাড়াও অন্য জীবনের প্রতিও আমরা দায়ী। যেসব প্রাণী কথা বলতে বা অভিযোগ করতে পারে না তাদের দায়িত্বও আমাদের। সংকটের শুরুতে বিড়ালদের প্রতিদিন 2 বার করে ক্যানজাত মটরশুঁটি ও বিনস খেতে দিতাম। প্রথমে খেতে চাইতো না, কিন্তু পরে ক্ষুধার কারণে খেয়ে নিত। ক্যানের খাবার শেষ হয়ে গেলে নিজেদের জন্য রান্না করা খাবার থেকেই কিছু আলাদা করে ওদের দিতাম। পশুখাদ্যের অভাব ও মানুষের খাবার নিয়মিত খেতে গিয়ে দ্রুত অসুস্থ হয়ে পড়ছে রানিয়ার বিড়ালগুলো। তাদের মধ্যে দেখা দিচ্ছে নানা রকম অসুখ ও শারীরিক দুর্বলতা। বিড়ালগুলোর স্বাস্থ্য খুবই খারাপ, সেটা তো দেখতেই পাচ্ছেন। ওরা সবসময় অসুস্থ থাকে, দাঁত ও মাড়িতে সংক্রমণ, ত্বকের ছত্রাক, চুল পাতলা হয়ে পড়ে যাওয়া, প্রতিদিনই ওজন কমছে। অবস্থা এমন হয়েছে যে চাইলেই ওদের পিঠের হাড় গুনে ফেলা যায়। পুষ্টি ও চিকিৎসার অভাব, সেই সাথে ওষুধের সংকটের কারণে আমরা মানুষের জন্য ব্যবহৃত ওষুধ ব্যবহার করতাম। যতই চেষ্টা করেছি বিড়ালগুলোর জীবন বাঁচাতে, দুঃখজনকভাবে সেটা আর পারছি না। দক্ষিণে থাকার সময় আমরা 4টি বিড়াল হারিয়েছি, আর এখানে হারালাম 1টি। ক্ষুধা ও অপুষ্টি ছিল এর জন্য দায়ী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধা ও অপুষ্টির কারণে প্রাণ হারিয়েছে শিশুসহ 200-র বেশি মানুষ। রানিয়া মুরাদের অভিযোগ, আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো কেবল মানবিক খাদ্য সংকট মোকাবেলায় মনোযোগ দিচ্ছে, কিন্তু এই সংকটে প্রাণীদের খাবার নিয়ে প্রশ্নই তোলেনি কেউ। পুরো যুদ্ধের সময় কেউ জিজ্ঞেস করেনি পোষা প্রাণীরা কি খাচ্ছে। সামান্য পরিমাণ প্রাণী খাদ্য গাজায় প্রবেশ করানোর অনুমতি দেবে, বিড়ালের যত্ন নেবে, এমন প্রতিষ্ঠান খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমার বিড়াল হোক বা রাস্তার বিড়াল, দুর্ভাগ্যবশত কারোর জন্যই আমি কিছু জোগাড় করতে পারিনি।
আমরা একটি বড় সমস্যায় ভুগছি, আর তা হলো বিড়াল, পোষা প্রাণী ও পাখির খাবার পাওয়া। এই বিড়ালটি গাজার হাজারো অপুষ্টিতে ভোগা বিড়ালের মধ্যে একটি। খাবারের অভাব ও অপুষ্টির কারণে এটি এতটাই শুকিয়ে গেছে যে চুল পাতলা হয়ে যাচ্ছে, কারণ এর খাবার গাজা উপত্যকায় আর পাওয়া যাচ্ছে না। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে এই পর্যন্ত নিহত হয়েছে 60,000-এর বেশি ফিলিস্তিনি। অব্যাহত ধ্বংসযজ্ঞ মানুষের পাশাপাশি যেসব প্রাণীর অভিযোগের সামর্থ্য নেই তাদেরকেও ঠেলে দিচ্ছে মৃত্যু ও অনাহারের দিকে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের কিস্তার বিভাগের চাষিত গ্রামে ভয়াবহ মেঘ বিস্ফোরণে নিহতের সংখ্যা 46 জনে পৌঁছেছে। এটি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন 2 শতাধিক মানুষ। বৃহস্পতিবার সেখানে মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে খুবই অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক বৃষ্টিপাত হয়। আকস্মিক বন্যার পানি নিচু অঞ্চলে যা ছিল তার সবই ভাসিয়ে নিয়ে গেছে। বিস্তারিত মীর ফজলে রাব্বির আরেকটি ডেস্ক রিপোর্টে। দিন কয়েক আগেই আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতি ঘটে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের থারালি গ্রামে। পাহাড় থেকে নেমে আসা ঢলে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। সেই ঘটনার 2 সপ্তাহ না পেরোতেই আবারও একই ঘটনা ঘটল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের কিস্তার বিভাগের চাষতি গ্রামে। 14 আগস্ট সেখানে মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে খুবই অল্প সময়ের মধ্যে ছোট একটি জায়গায় অস্বাভাবিক বৃষ্টিপাত হয়, যেটির প্রভাবে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এ বন্যার পানিতে ভেসে যান শত শত মানুষ। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে এখন পর্যন্ত 46 জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। আকস্মিক এ বন্যার পানি নিচু অঞ্চলে যা ছিল তার সবই ভাসিয়ে নিয়ে গেছে। এতে করে নিচু জায়গাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত 167 জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন 2 শতাধিক মানুষ। কিস্তওয়ারের একটি হাসপাতালে অনেকে জড়ো হয়েছেন। সেখানে একের পর এক আহত ব্যক্তিদের আনা হচ্ছে। হাসপাতালে সাংবাদিকদের ঘটনার ভয়াবহতার কথা জানান এক প্রত্যক্ষদর্শী। আমি একটি গাড়ির নিচে আটকা পড়েছিলাম। আমি বেঁচে থাকার আশায় হারিয়ে ফেলেছিলাম। এরপর হঠাৎ আমি আমার বাবাকে দেখতে পেলাম। তাকে দেখে সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটু সাহস পেলাম। যখন আমি বাইরে এলাম তখন দেখলাম আমার মা একটি বিদ্যুতের খুঁটির নিচে পড়ে আছেন। তার সাথে আরো অনেকে ছিলেন। আমি কোনোভাবে ফিরে আসতে সক্ষম হয়েছি। যেখানে ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে সেখান থেকে রাজধানী শ্রীনগরের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। গত কয়েকদিনের ঝড়ে এমনিতেই সেখানকার রাস্তাঘাটের অবস্থা খারাপ ছিল। অঞ্চলটি দুর্গম হওয়ায় উদ্ধারকারীরা ব্যাপক সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ যে উদ্ধার অভিযানে সেনাবাহিনীকে যুক্ত করা হয়েছে। হঠাৎ ভারী মেঘ জমে কোনো জায়গায় খুবই অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক বৃষ্টিপাত হলে সেটিকে মেঘ বিস্ফোরণ বা ক্লাউডবার্স্ট বলা হয়। মেঘ বিস্ফোরণ হলে আক্রান্ত স্থানে আকস্মিক বন্যার সৃষ্টি হয়, যেটির পানি নিম্নাঞ্চলের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ এশিয়ার ভৌগোলিক বৈচিত্র্য, বিশেষ করে হিমালয় সংলগ্ন পাহাড়ি অঞ্চল এবং মৌসুমী বায়ুপ্রবাহের প্রভাব অঞ্চলটিকে প্রাকৃতিক দুর্যোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এর মধ্যে মেঘ বিস্ফোরণ একটি ভয়াবহ দুর্যোগ হিসেবে আবির্ভূত হয়েছে, যা অল্প সময়ে প্রচণ্ড বৃষ্টিপাতের মাধ্যমে বন্যা, ভূমিধস এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। গত 5 বছরে এই অঞ্চলে মেঘ বিস্ফোরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা জলবায়ু পরিবর্তন, ভৌগোলিক অবস্থান এবং মানবসৃষ্ট কারণে আরও তীব্র হয়ে উঠছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।